এর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা দ্বাদশ শ্রেণীর একটি কবিতা আ স্লিপ ইন দ্য ভ্যালি, এই স্লিপ ইন দ্য ভ্যালি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আ স্লিপ ইন দ্য ভ্যালি লিখেছেন আর্থার রিমবার্ড। আর্থার রিমবার্ড বা আর্থার র্যাম্বো বলে পরিচিত। ইনি একজন ফ্রেঞ্চ পোয়েট। পুরো নাম জেন নিকোলাস আর্থার রিমবার্ড। জন্মগ্রহণ করেছিলেন 20শে অক্টোবর 1854 সাল। মারা গেছেন 10 নভেম্বর 1891 সালে। অর্থাৎ তার বেঁচে থাকার সময়সীমা ছিল মাত্র 37 বছর। এই 37 বছরে তিনি কবি হিসেবে তার যে চিরাচরিত যে প্রভাব ইংরেজি সাহিত্যের ইতিহাসে তিনি দিয়ে গেছেন, তিনি একজন আমরা স্বভাব কবি হিসেবে বলব, মানে বর্ন পোয়েট, একজন সৃষ্টিশীল মানুষ। একটা সুনির্দিষ্ট কাব্য দর্শন ছিল তার। কাব্যের এক নতুনতর রূপ এবং ভাষার তিনি সন্ধান করেছেন। সকল ইন্দ্রিয়ের যে একটা মানে স্বেচ্ছাকৃত যে একটা সেলফ ডিফেন্স, মগ্ন অনুশীলনতা, এটাই ছিল তার একটা বড় জিনিস, মানে আত্মার চর্চা তিনি করেছেন। তো র্যাবোর জন্ম উত্তর পূর্ব ফ্রান্সের একটা জায়গা চেলাভাইল, একটা প্রাদেশিক শহর। সেখানে জন্মগ্রহণ করেন ফ্রেডরিক র্যাবো এবং মেরি ক্যাথরিন ভিটালির সেকেন্ড চাইল্ড, অর্থাৎ দ্বিতীয় সন্তান ছিলেন। তো র্যাবোর বাবা একটা সৈন্যবাহিনীতে কাজ করছিলেন, মানে আমরা জানি যে আর্মি ক্যাপ্টেন ছিলেন, অর্থাৎ ইনফ্যান্ট্রি ক্যাপ্টেন, মানে আর্মি ক্যাপ্টেনের ইনফ্যান্ট্রি ক্যাপ্টেন। ইনফ্যান্ট্রি ক্যাপ্টেন কথার অর্থ হচ্ছে যারা পদাতিক সৈন্য, মানে পদাতিক সৈন্যদের ক্যাপ্টেন। পদাতিক সৈন্য মানে কি, আগেকার দিনে সৈন্যরা তো যারা ঘোড়ায় গাড়িতে যেত, মানে ঘোড়ার গাড়িতে যুদ্ধ করত, অশ্বারোহী বলা হয়, আর একজন হেঁটে হেঁটে যুদ্ধ করত, পদাতিক। তো যে সৈন্যরা ওই হেঁটে হেঁটে যুদ্ধ করত তাদেরকে বলা হয় পদাতিক সৈন্য। সেই সৈন্যদের ক্যাপ্টেন ছিলেন র্যাম্বোর বাবা। আর র্যাম্বোর বাবা এবং মায়ের যে মানে বিবাহ বন্ধন, সেটা দীর্ঘস্থায়ী হয়নি। তো র্যাম্বোর বাবার মানে অবদানও খুব একটা বেশি ছিল না র্যাম্বোর জীবনে। তো ম্যাডাম র্যাবো, মানে র্যাম্বোর যে স্ত্রী ম্যাডাম র্যাবো, মানে মেরি ক্যাথরিন, তো তিনি তার ছেলেপুলেদের নিয়ে কঠোরভাবে, মানে খুব কঠোর অনুশীলনের মধ্যে র্যাম্বোকে বড় করে তোলেন। র্যাম্বো বেশ কষ্টকর একটা পড়াশুনোর মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু ছাত্র হিসেবে র্যাম্বো অসাধারণ বা চমৎকার একটা সাফল্য ছিল। আর যে তখনকার সমসাময়িক যে সাহিত্যের প্রতি র্যাম্বোর একটা অনুরাগ ছিল, এবং তিনি একটা সময় কিন্তু মাত্র 15 বা 16 বছর বয়সে, অর্থাৎ তার কবিতা জীবন শুরু 1870 সাল থেকে তার মাত্র 16 বছর বয়স বলতে পারো, তার প্রথম পোয়েট্রি ওয়ার্ক শুরু হয়। আর যেই সময়টা 1870 সাল, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ওই সময়টা হয়েছিল ফ্র্যাঙ্কো প্রুশিয়ান ওয়ার, অর্থাৎ ফ্রান্স এবং প্রাশিয়ার মধ্যে যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধকে আমরা বলি ফ্র্যাঙ্কো প্রুশিয়ান ওয়ার। সেই সময়ে তার লেখা বা জিনিস, তার সৃষ্টিশীল চিন্তাভাবনাগুলো প্রকাশ পায় ঠিক ওই সময়। এবং কেউ কেউ বলেন 19 বছর, বা কোথাও আমরা দেখতে পাবো 21 বছর বয়সে তার লেখালেখি পুরোপুরি শেষ হয়ে যায়। বলা হয় 19 বছর বয়সে তিনি তার লেখালেখি ছেড়ে দেন, এবং ছেড়ে দিয়ে তিনি যোগ দেন ফ্র্যাঙ্কো ডাচ ওয়ারে। অর্থাৎ 1854 সালে জন্ম, 1870 সালে তার সৃষ্টিশীল চিন্তাভাবনা লেখালেখি শুরু হয়, এবং 19 বছর বয়সে তিনি তার সমস্ত লেখা ছেড়ে দিয়ে যোগ দেন ফ্র্যাঙ্কো ডাচ ওয়ারে। তিনি মারা গিয়েছিলেন একটা 1891 সালে 10 নভেম্বর বললাম, একটা বোন ক্যান্সার, মানে পায়ে ক্যান্সার হয়েছিল। তো মানে তার একটা আর্থ্রাইটিস রোগ হয়েছিল। আর্থ্রাইটিস রোগের ভুলভাল চিকিৎসা হয়, পা কেটে বাদ দিয়ে দিতে হয়,
কিন্তু তারপরও তার দুরারোগ্য ক্যান্সার ধরা পড়ে। সেই ক্ষত স্থান থেকে শেষমেশ তার মর্মান্তিক মৃত্যু হয়। তো আমাদের এই যে আজকের এই যে কবিতা আসলিপ ইন দ্য ভ্যালি, আসলিপ ইন দ্য ভ্যালি, এটা পাবলিশ হয়েছে 1877 বইতে তোমরা দেখতে পাবে। 1870 সালে পাবলিশ হয়েছে। তো বলা হয়েছে এটা কোন প্রেক্ষাপটে লেখা, অর্থাৎ তিনি নিজে সেনাবাহিনীতে যোগ দিয়ে সেই অভিজ্ঞতা থেকে লিখেছিলেন, নাকি তার বাবা, বলেছিলাম তার বাবা যেহেতু ক্যাপ্টেন ছিলেন, বাবার সৈন্য যুদ্ধ করা দেখেছেন, সেখান থেকেই কবিতা লিখেছেন, এই নিয়ে বিতর্ক রয়েছে। তো আমরা ধরে নিতে পারি যে যেহেতু তিনি 19 বছর বয়সে তার লেখালেখি ছেড়ে দেন, অর্থাৎ 1854 থেকে 1873-74 সাল নাগাদ তার লেখালেখি শেষ, পাবলিশ হয়েছে 1877 সালে বইটি। তার মানে ভেবে না যেতে পারে যে লেখক কবি তার বাবার সৈনিক হিসেবে তার বাবার যে দেখেছেন কাছ থেকে, সেখান থেকে একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স পেয়েই তিনি হয়তো এটা লিখেছেন, এরকম করে আমরা ধরে নিতে পারি। তো আমরা দেখতে পাই যে ইংরেজি সাহিত্যের যে ফার্স্ট ওয়ার্ল্ড, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর একদল পোয়েট যারা ওয়ার পোয়েট না বা অ্যান্টি ওয়ার পোয়েট নামে পরিচিত হন, অর্থাৎ র্যাম্বার্ট হচ্ছে সেই ধরনেরই একজন কবি, অর্থাৎ যুদ্ধ বিরোধী কবি হিসেবে আমরা অর্থাৎ র্যাম্বোকে পাই। তো র্যাম্বার্ট বা র্যাম্বার্টের অ্যান্টি ওয়ার পোয়েট হিসেবে আমরা আরও পাই সমসাময়িক উইলফ্রেড ওয়েনকে, যার বিখ্যাত লেখা তোমরা জানো না, জানবে পরে, স্প্রিং অফেন্সিভ তার বিখ্যাত লেখা, যিনি যুদ্ধ বিরোধী লিখেছেন খুব সুন্দর একটা রূপকের সাহায্যে। আমরা জানি স্প্রিং মানে বসন্তকাল, আর অফেন্সিভ মানে হচ্ছে ভায়োলেটেড ডিউ টু ওয়ার, অর্থাৎ যুদ্ধের কারণে হিংস্র। মানে যে বসন্তকাল হচ্ছে প্রাকৃতিক অনুপম সৌন্দর্যের একটা সময়, সেটা যুদ্ধের কারণে কেমন একটা হিংস্র বিধ্বংস হয়ে গেছে, সেরকম একটা কবিতা স্প্রিং অফেন্সিভ আমরা পাই। উইলফ্রেড ওয়েন বলেছেন, মাই সাবজেক্ট ইজ ওয়ার, দ্য পিটি অফ ওয়ার। তার লেখার বিষয়বস্তু ছিল যুদ্ধ, যুদ্ধের নির্মমতা, যুদ্ধের ভয়াবহতা। আমরা আমাদের কবির মধ্যে ঠিক একই রকমের জিনিস আমরা দেখতে পাই। যুদ্ধ বিরোধী যে কবি হিসেবে আমরা স্যাগফ্রেড স্যাসানের নাম তোমরা শুনবে বড় হলে। সেই স্যাগফ্রেড স্যাসানও তার একটি কবিতা লেখা রয়েছে, বিখ্যাত কবিতা দ্য হিরো। সেখানে তিনি যুদ্ধকে উপহাস করে লিখেছেন, অর্থাৎ একজন সৈনিক যুদ্ধক্ষেত্র থেকে ভয়ে পালিয়ে এসছে, ভয়ে যখন পালিয়ে আসছে সেই সৈনিক, সেই ভয়ে যখন মানে ছুটে চলে আসতেছে তার শিবিরের দিকে, সেই সময় শত্রুপক্ষ থেকে একটা বুলেট আসে, বুলেট এসে সেই সৈনিকের শরীরের উপর বুলেট আঘাত করে এবং সে মারা যায়। তো তাকে সেখানে হিরো হিসেবে দেখানো হয়েছে যে সে হিরো, যুদ্ধক্ষেত্রে গিয়ে মারা গেছেন, আত্মত্যাগ করেছেন হিরো। মানে এটা একটা উপহাসের মতো করে একটা ব্যঙ্গ বিদ্রুপ করে লেখা, এরকমই একটা আমরা কবিতা দেখতে পাই দ্য হিরো বলে। তো আবার দেখো অনেকেই কিছু কবি রয়েছেন যারা যুদ্ধর পক্ষে কবিতা লিখেছেন, যেমন রুপার্ট ব্রোক তিনি যুদ্ধের পক্ষে কবিতা লিখেছেন। জিবি শ, জর্জ বার্নার্ড শ, তিনি তার যে বিখ্যাত একটা লেখা গল্প আর্মস অ্যান্ড দ্য ম্যান, সেখানে তিনি দেখিয়েছেন যে যুদ্ধ করা মানে একটা গৌরবের ব্যাপার। কিন্তু আমাদের কবি এখানে দেখিয়েছেন যে যুদ্ধের অন্তঃসার শূন্যতা, ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধ কিছুই নয়, হোয়াট ইজ নাথিং বাট কমপ্লিট বা টোটাল ওয়েস্টেজ অফ ভ্যালুয়েবল লাইভস, যুদ্ধ কিছুই নয়, একটা মূল্যবান জীবনের অপচয় দেখিয়েছেন আমাদের কবি এই কবিতার মধ্য দিয়ে। তো যাই হোক, এই কবিতাটা যেহেতু তিনি ফ্রেঞ্চ পোয়েট, কবিতাটা কিন্তু ফ্রেঞ্চ ভাষায় লেখা হয়েছিল, আর কবিতার অরিজিনাল টাইটেল ছিল, অনেক সময় তোমাদের পরীক্ষাতেও পড়ে এটা, লে ডরমার ডু ভাল, অরিজিনাল টাইটেল ছিল। আর এটা নেওয়া হয়েছে যা বিখ্যাত কাব্যগ্রন্থ, যেটা 1872 সালে পাবলিশ হয়েছে, পোয়েসিস বলে একটা কাব্যগ্রন্থ 1872-তে পাবলিশ হয়েছে। তো সেখান থেকে নেওয়া হয়েছে, তাই এই সমস্ত বিকল্প নিয়ে। আর এই কবিতার প্রকাশ হয়েছে 1876 সাল, তার মানে ধরে যে আগে নিশ্চয়ই কবি লিখেছেন, এরকম একটা আমরা সিদ্ধান্তে আসতে পারি যে 1870 সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে হয়তো এই কবিতাটা লেখা হয়েছে। আর এই কবিতাটা ফ্রেঞ্চ থেকে ভাষা থেকে ট্রান্সলেট করেন পল স্কিমিট বলে একজন কবি, ইনি ট্রান্সলেট করেন এবং তারপরেই আমরা আলোচ্য এই কবিতাটি পাই।
এই কবিতাটি লেখা হয়েছে একটা নির্দিষ্ট ঘরানাতে, মানে আমরা পেট্রিয়াকিয়ান সনেটে লেখা হয়েছে। তোমাদের যখন আসলিভ ইন দ্য স্যালাই কম্পেয়ার দিয়ে যখন পড়ানো হবে তখন তোমাদের সনেট সম্পর্কে আরও ভালো করে বোঝানো হবে। তো এখানে আমরা দেখতে পাবো একটা পেট্রিয়াকিয়ান সনেটে লেখা হয়েছে। পেট্রিয়াকিয়ান সনেট মানে 14 লাইনের একটা কবিতা। প্রথমের 8 লাইন, তারপরে 6 লাইন। 8 লাইনকে আমরা বলবো অক্টেভ, আর 6 লাইনকে আমরা বলবো সেস্টেট। এখানে দেখবে এখানে যে 8 লাইন রয়েছে অক্টেভের, সেই 8 লাইনকে দুটো স্ট্যান্জাতে ভাগ করা আছে, 4-4। এই যে 4-4 করে ভাগ করা আছে প্রত্যেকটা স্ট্যান্জাকে আমরা বলবো কোয়াট্রেন। তাহলে 4 আর 4-এর যে বিষয়টাকে আমরা বলবো কোয়াট্রেন, অর্থাৎ দুটো কোয়াট্রেন রয়েছে 4 আর 4-এর, তাই মিলে তৈরি হয়েছে অক্টেভ। আর পরের যে সেস্টেট দেখবে 6 লাইন, সেই 6 লাইনটা আবার তিনটে ভাগে ভাগ হয়েছে, মানে 3টে লাইনে ভাগ হয়েছে। এই 3টে লাইনকে বলা হবে কি টারসেট। এলে মনে রাখবে, কখনো বড় ক্লাস লাগবে বা তোমাদেরও লাগতো, পরীক্ষায় অনেক সময় পড়তেও পারে টারসেট। তাহলে এটা একটা পেট্রিয়াকিয়ান সনেট বা ইটালিয়ান সনেটের লেখা, ইটালিয়ান সনেটের ফর্মে, যেখানে 8 এবং 6 লাইনের একটা ভাগ রয়েছে। অক্টেভে 8 লাইনের মধ্যে রয়েছে দুটো কোয়াট্রেন, 4 আর 4 করে, আর সেস্টেটে রয়েছে 3 আর 3 লাইন করে টারসেট। এই 3 লাইন এবং 3 লাইনকে বলা হবে কি, প্রত্যেকটা 3 লাইনকে বলা হবে কি টারসেট। তো আমরা এই কবিতাটা পড়ব। কবিতা পড়ার আগে কবিতার থিম বা বিষয়বস্তু সম্পর্কে বলবো এবং এই নিয়ে একটু বলা যাবে। কবিতার থিম বলতে গেলে, কবিতার বিষয়বস্তু বলতে গেলে আমরা দেখব এখানে যে কবিতার 3টে থিমের উপর নিয়ে লেখা হয়েছে কবিতাটা। প্রথম থিম বা প্রথম যদি নাম্বার 1 আমরা করি, দেখব অ্যাপ্রিসিয়েশন ফর নেচার। প্রকৃতিকে এখানে ওয়েলকাম জানানো হয়েছে, প্রকৃতিকে এখানে স্বাগত জানানো হয়েছে, প্রকৃতির বর্ণনাকে এখানে তুলে ধরা হয়েছে। তাই আমরা প্রকৃতির যে অ্যাপ্রিসিয়েশন, প্রশংসা, সেটা আমরা দেখতে পাবো প্রথমেই। তারপর আমরা মাঝে পাবো অ্যাকসেপ্টেন্স অফ ডেথ, মৃত্যুকে গ্রহণ করা, মৃত্যুকে আলিঙ্গন করা। আর আমরা সবশেষে পাবো ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের অন্তঃসার শূন্যতা, যুদ্ধ যে কিছুই নয় এটা আমরা জানতে পারবো। তাহলে এখানে আমরা থিমটাকে আমরা যদি ভাবি, কবিতার বিষয়বস্তুটাকে 3টে পার্টে যদি ভাগ করি, প্রথমে আমরা পাবো অ্যাপ্রিসিয়েশন ফর নেচার, তারপর পাবো আমরা অ্যাকসেপ্টেন্স অফ ডেথ, এবং তারপরে আমরা পাবো ফিউটিলিটি অফ ওয়ার। দেখো এখানে আলোচ্য যে কবিতা সম্পর্কে দু একটা কথা বলা হোক। বিষয় হচ্ছে এখানকার কবিতার বিষয়বস্তু হচ্ছে যুদ্ধ। এখানে কোনো যে গৌরবান্বিত ব্যাপার বা মহিমায় জীবিষট যেভাবে বুঝিয়েছেন সেভাবে নয়, সেভাবে প্রকাশ হয়নি। এখানে যুদ্ধ কোনো মহিমার দ্বারা, গৌরবের দ্বারা প্রকাশ নয়। তো র্যাবোর যুদ্ধের প্রতি বা গৌরবান্বিত করার প্রতি কোনো রকম ইচ্ছে ছিল না। কারণ কি, তিনি বলেইছি তিনি নিজে যুদ্ধ করেছেন, সেখান থেকে তিনি পেয়েছেন অভিজ্ঞতা, আর সেগুলি তিনি পাঠকের সঙ্গে ভাগ করে নিতে চান। কিন্তু কিভাবে? একটু অন্যরকমভাবে, আলাদা রকমভাবে। এখানে কোনো তিক্ত গল্প দেওয়া নেই, যুদ্ধ খারাপ বা কিছু সেরকম কোনো তিক্ত অভিজ্ঞতা তিক্ত কোনো গল্প দেওয়া নেই। যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে কোনো কথা তিনি উচ্চারিত করেননি। তিনি উপস্থিত করেছেন একটা উপত্যকাকে। উপত্যকাটা একটা স্নিগ্ধ পরিমণ্ডলে, খুব সুন্দর একটা জায়গাতে উপত্যকা, মানে একদম প্রকৃতির অসাধারণ বা সুন্দর একটা দৃশ্যপটে উপত্যকার এই ছবি আমাদের মনের মধ্যে একটা আন্দোলন, অনুরণন, একটা তুফান সৃষ্টি করে। যেন সবুজ উপত্যকা, চমৎকার সূর্যালোক, নদীর একটা মন্থর ধীর একটা মর্মর ধ্বনি, গাছে গাছে ঘেরা একটা ঘন ঘন মানে ঝোপ, ফার্নের দ্বারা আচ্ছাদিত একটা ভূমি, এগুলি সবই হচ্ছে একটা মনোরম, মানে ভীষণ একটা মনোরম উপাদান। কোনো কিছুকে স্নিগ্ধ সুন্দর করে তোলে পাওয়ার পেছনে এগুলোই যথেষ্ট। কিন্তু এই যে বর্ণনা, এই বর্ণনা কবি যে করেছেন একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে, এই বর্ণনাটা গতিময় রয়েছে। বর্ণনা কীরকম? উপত্যকার মাঝে আমাদের দেখা হয় এক সৈনিকের সাথে। উপত্যকার ওই যে ফার্নে আচ্ছাদিত জায়গা, বিছানা বলেছেন কবি, মেঝে বা ওই জায়গাটাকে, তার মাথা রয়ে আছে, মনে হচ্ছে সে ঘুমিয়ে যেন মগ্ন। যুদ্ধ থেকে সদ্য ফিরে এসেছে, সে ক্লান্ত যোদ্ধা যেন কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছে মনে হচ্ছে আমাদের। মুখে তার নিষ্পাপ হাসি, বাচ্চা ছেলে যেভাবে হাসে সেরকম নিষ্পাপ হাসি। আমরা এই বিশ্বাস নিয়ে খুব ভালো লাগে, আমরা একটু খুশি হয়ে যাই। কিন্তু এই যে
রূপক বা এই যে বিষয়টা, এটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। আমরা একটা অপ্রীতিকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। আমরা একটু পরেই লক্ষ্য করি যে সৈনিকটির শরীরে দুটো লাল গর্ত, আর তখনই আগের যে গল্প এতক্ষণ পরে আমরা দেখেছিলাম, সেই গল্পটা বা ওই দুটো লাল গর্ত কেন কিভাবে হলো, আমরা সহজেই সেটা বুঝতে পেরে নিই। আমরা বুঝতে পেরে যাই সৈনিকটি মৃত, সে মারা গেছে, সে পৃথিবী থেকে চলে গেছে চিরদিনের জন্য। যুদ্ধ তাকে শেষ করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, বুলেট ক্ষতবিক্ষত করেছে তার দেহকে। আর তৎক্ষণাৎই আমাদের যে আগের যে অভিজ্ঞতা, যে সৌন্দর্যের মধ্য দিয়ে আমরা চলছিলাম, সেই অভিজ্ঞতা আমাদের কাছে খুবই খারাপ, নিদারুণ কষ্ট হয়। আমরা যুদ্ধের যে দুঃখ বা যুদ্ধের যে একটা দুঃখ কাতরতা ছবি আমরা কিন্তু দেখে আমাদের মন খুব কষ্ট হয়, ভারাক্রান্ত হয়। হঠাৎই যে ভ্যালি, যে উপত্যকা যে ছিল, ভ্যালি অফ লাইফ টার্ন ইন্টু ভ্যালি অফ ডেথ, মৃত্যু মানে যেটা জীবনের উপত্যকা, সজীবতার উপত্যকা, সেটা যেন মৃত্যুর উপত্যকায় পরিণত হয়। এই কবিতা মানে আমাদের কবিতার কাছে আমাদের যে ভাবনা বা চিন্তা কি, যে যুদ্ধ আর কিছুই নয়, যুদ্ধ হচ্ছে একটা সাধারণ মানুষের জীবনের অপচয়। চলো আজকে আমরা তাই এবার প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা এবার কবিতাটা আলোচনা করব। দেখো কবিতার দিকে দেখো। এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ and leaves long strands of silver on the bright grass. তাহলে এ স্মল গ্রিন ভ্যালি, এ একটি স্মল ছোট্ট, গ্রিন সবুজ, সবুজ মানে এখানে গ্রাসি বা ভার্ডান্ট এরকম একটা বিষয়। ভ্যালি উপত্যকা, উপত্যকা কি একটা লো ল্যান্ড বা লো এরিয়া বিটুইন টু মাউন্টেন, দুটো পর্বত শৃঙ্গ বা পর্বতের মাঝে যে একটা জায়গা, নিচে মানে লোয়ার পোর্শন বা নিচু জায়গা, তাকে আমরা বলবো উপত্যকা। তাহলে একটা ছোট্ট সবুজ উপত্যকা, হয়ের, হয়ের মানে যেখানে, তাহলে দ্য ওয়ার্ড হয়ের রেফার্স টু দ্য নাউন ভ্যালি, মানে আগের যে ভ্যালিটাকে বলছে সেই ভ্যালিটাকেই বলছে যেখানে, তাহলে যেখানে মানে উপত্যকাতেই। কী হয়েছে, এ স্লো একটা ধীর, স্লো দ্যাট মিনস দ্য ক্যাপাবল অফ মুভিং অ্যাট আ ভেরি লো স্পিড, যেটা মানে আন্দোলিত হচ্ছে বা যাচ্ছে খুবই ধীর গতিতে, তাকে আমরা বলবো স্লো। স্ট্রিম, স্ট্রিম মানে আমরা জানি স্ট্রিম রিভিউলেট বা ভেরি স্মল রিভার, মানে পাহাড়ের কোল থেকে নেমে আসা কোনো ছোট্ট জলধারাকে আমরা বলবো স্ট্রিম। এখানে দেখো সেই স্ট্রিমকেই বলা হয়েছে। তাহলে স্লো স্ট্রিম, স্লো স্ট্রিম, স্লো মানে কি বললাম ছোট, আর স্ট্রিম, স্ট্রিম কথা অর্থ জলধারা বা ছোট নদী, এরকম একটা বিষয় আমরা বলছি। দেখো স্লো স্ট্রিম ফ্লোজ, ফ্লো, ফ্লো মানে প্রবাহিত হওয়া, মুভস বয়ে যাওয়া। আমরা জানি যখন বাতাস বয়ে যায় তখন আমরা কি বলি উইন্ড ব্লোজ, কিন্তু যখন নদী বয়ে যায় তখন তাকে আমরা বলবো কি ফ্লোজ। তাহলে রিভার ফ্লোজ, তাহলে স্লো স্ট্রিম ফ্লোজ, তাহলে একটা ছোট্ট সবুজ উপত্যকা যেখানে ধীর গতিতে একটা নদী, ছোট নদী যেটা বয়ে যায়। এখানে দেখো নদীর উৎস হচ্ছে মানুষের জন্মের প্রতীক, নদীর জন্ম বা নদীর উৎস মানুষের জন্মের প্রতীক। নদীর এই যে বয়ে চলার পথ, বয়ে চলার পথ মানুষের দৈনন্দিন জীবনের প্রতীক। আবার সেই নদী যখন সমুদ্রে মেশে তখন তা হয় মৃত্যুর প্রতীক। তো এখানে পাহাড়ি উপত্যকার যে নদীটি সেটা একটা বহমান জীবনের প্রতীক। তাহলে ছোট্ট নদী, সবুজ এটা ছোট্ট সবুজ উপত্যকা, মানে উপত্যকাটা সবুজ রয়েছে মানে প্রাণীর একটা স্পন্দন রয়েছে, প্রাণ রয়েছে, প্রাণের উৎস রয়েছে। যেখানে আবার স্ট্রিম বয়ে যাচ্ছে, নদীও বয়ে যাচ্ছে, মানে দেখো সবগুলোতেই প্রাণের উৎস রয়েছে। অ্যান্ড লিভস, এবং ফেলে রেখে যায়, লিভস সেটস ডাউন, ফেলে রাখা। লং স্ট্রান্ডস, লং এক্সটেন্ডেড দীর্ঘ, স্ট্রান্ডস, স্ট্রান্ডস কথার অর্থ হচ্ছে
যে আমরা সুতো দিয়ে যখন দড়ির মতো কোনো জিনিস পাকানো হয় বা সুতো দিয়ে যখন পাকানো হয় দড়ির মতো কোনো জিনিস তাকে আমরা স্ট্রান্ড বলবো, সুতো। বাট এখানে কিন্তু স্ট্রান্ড কথার অর্থ হচ্ছে যে একটা ওই রকম একটা ধরো জিনিস, মানে নদী বরাবর কোনো একটা তীর বা তীরভূমিকে আমরা বলবো স্ট্রান্ডস, দ্যাট মিনস দ্য লং ল্যান্ডস অ্যালং দ্য রিভার। তাহলে ফেলে রাখছে কি, একটা নদী বরাবর তীর অফ সিলভার কালার, রূপলি রঙের, সিলভার মিনস অফ সিলভার কালার, রূপলি রঙের, অন দ্য ব্রাইট গ্রাস, ব্রাইট উজ্জ্বল, রাডিয়েন্ট। দেখো এখানেও দেখো আমরা ব্রাইট পেলাম, তাহলে ব্রাইটনেস হচ্ছে সিম্বল অফ লাইফ, বুঝে গেল। তাহলে এখানে অনেকগুলো জীবনের আমরা প্রতীক খুঁজে পেলাম এই যে পুরো কথাটার মধ্যে। অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, মানে উজ্জ্বল ঘাসের উপর দীর্ঘ রূপালী বিস্তার ফেলে রেখে যায়। তারপর দেখো, ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। দেখো এটাকে কবিতায় বলা হয় হাইপার বাটন, মানে যেখানে এলোমেলোভাবে থাকে গ্রামারে বলা হবে কি হাইপার বাটন, এটা অলঙ্কার। এটা আমরা সাজিয়ে বলবো, দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ, এটাকে আমরা যদি সাজিয়ে নিই, প্রথমে আমরা নাউনকে পাবো, খুঁজবো। তা নাউনটা এখানে কে, দ্য সানস রেজ, সূর্যের রশ্মি, তারপরে ভার্ব স্বাভাবিক নিয়মে, তাহলে সানস রেজ ভার্বটা এখানে কি স্ট্রিম, তাহলে দ্য সানস রেজ স্ট্রিম, সানস রেজ স্ট্রিম ফ্রম দ্য মাউন্টেন টপ, বোঝা গেল। দ্য সানস রেজ স্ট্রিম ফ্রম দ্য মাউন্টেন টপ, সানরেজ মানে সূর্য রশ্মি, অফ দ্য সান, সানস মানে অফ দ্য সান, রেজ মানে রশ্মি, তাহলে সূর্যের রশ্মি। স্ট্রিম কথার অর্থ হচ্ছে নির্গত হওয়া বা বইয়ে যাওয়া, এমিট। তাহলে স্ট্রিম পেলাম, তাহলে সানস রেজ সূর্যের রশ্মি, স্ট্রিম মানে বললাম বয়ে যাওয়া বা এমিট, কোথা থেকে, ফ্রম থেকে, কোথা থেকে, মাউন্টেন টপ, ইউজ অফ নমিনাল কম্পাউন্ড, মাউন্টেন টপ, পর্বত শৃঙ্গ, পিক অফ দ্য মাউন্টেন। তাহলে পর্বতের শৃঙ্গ থেকে পুরোটা কি পেলাম, ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ, মানে পর্বতের শৃঙ্গ থেকে সূর্যের আলো ঠিকরে বেরোয়। জাস্ট এটা তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান তোমরা পাবে, এরকমই একটা গান লেখা রয়েছে, আলোকের এই ঝরনা ধারায় ধুইয়ে দাও। এখানে দেখো যেন সেরকমই একটা সিচুয়েশান তৈরি হয়েছে, যেন আলোকের একটা ঝরনা ধারায়, যে এটা তো আলো, এখানে তো আলো এসছে না, আর যেন ঝরনার মতো করে আসছে, সেরকম একটা জিনিস দেখো। তাহলে সেখান থেকে আমরা পেলাম পর্বত শৃঙ্গ থেকে কি হচ্ছে, সূর্যের আলো ঠিকরে বেরোচ্ছে। আবার দেখো এখানে দ্য সান পেলাম, দ্য সানও হচ্ছে কি জীবনের উৎস। এই সমস্ত কথাগুলো বুঝি, মানে প্রত্যেকটা আমরা এই প্রথম যে স্ট্যান্ডা পেলাম, প্রতিটা স্ট্যান্ডাতেই আমরা সজীবতার প্রতীক, প্রাণের প্রতীক, জীবনের উৎসর প্রতীকগুলো আমরা খুঁজে পেয়েছি। তো আমরা দ্য সানকে পেয়েছি জীবনের উৎস হিসাবে, আমরা পেয়েছি গ্রিন ভ্যালি মানে জীবন রয়েছে, প্রাণ রয়েছে, স্লো স্ট্রিম নদী বয়ে যাচ্ছে, প্রাণ রয়েছে, ব্রাইট ঘাস উজ্জ্বলতা, জীবনের প্রতীক। আবার আমরা সানরেজও পেয়েছি, সূর্যের রশ্মি পেয়েছি। তারপর দেখো দে ফিল, দে মানে এই সব, দে দ্য সানস রেজ, দে ফিল পূর্ণ করে বা ভরিয়ে দেয়। তাহলে সূর্যরশ্মি ভরিয়ে দিচ্ছে দ্য হলো মিনস অ্যান এমটি পেস, একটা ফাঁকা জায়গা। দেখো এখানে যেন একটা কন্ট্রাস্ট চলে এলো। এতক্ষণ পর্যন্ত আমরা জীবনের প্রতীক পেয়েছিলাম, সজীবতার প্রতীক পেয়েছিলাম, এবার কবি যেন বলছেন হলো মানে যেন একটা ফাঁকা, কিছু নেই, অন্তঃসার শূন্যতা, এরকম একটা বিষয় বোঝাচ্ছে এখানে হলো, দ্যাট মিনস দ্য হলো ভ্যালি অফ ডেথ, এরকম যেন একটা হলো, ফুল অফ লাইট, ফুল মানে পরিপূর্ণ, লাইট মানে আলো, তাহলে আলোতে পরিপূর্ণ। এবার দেখো লাইটও কিন্তু সিম্বল অফ লাইফ, কিন্তু এখানে যেন এই লাইটটা যেন আমরা কবিতার শেষে পাবো, দিস লাইট ইজ আ ইউজলেস লাইট, এ লাইট যেন অব্যবহার্য একটা আলো বা লাইট। দেখো তারপর আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ডে যাব। দেখো
এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ। এ সোলজার, সোলজার সৈনিক, যারা যুদ্ধ করে, ওয়ারিয়র। সৈনিকটা কেমন? ভেরি ইয়াং, ভেরি ইয়াং, দ্যাট মিনস দ্যাট ইজ টেন্ডার এজেড, তরুণ, খুবই যুবক। দেখো হেলেন ক্লেয়ার একটা জায়গাতে বলেছেন, ইট ইজ নট পসিবল ফর সিভিলাইজেশন টু ফ্লো ব্যাকওয়ার্ডস হোয়াইল দ্যার ইজ ইউথ ইন দ্য ওয়ার্ল্ড। মানে যতদিন যুবকেরা রয়েছে, সভ্যতার পিছিয়ে পড়া বা সভ্যতার পশ্চাৎগামিতা সম্ভব নয়। এখানে কবিও সেই যুবকদেরই নিয়ে এসেছেন। দেখো যুবকেরাই সাধারণত যুদ্ধ করে, যুদ্ধক্ষেত্রে যায়, বয়স্ক লোকেরা, বড়োরা তাদের যুদ্ধ করায়, এরকম একটা সিচুয়েশান। দেখো এখানে বলছেন, দেখো এ সোলজার, সৈনিকটা ভেরি ইয়াং, খুবই যুবক, লাইজ, শুয়ে রয়েছে, ওপেন মাউথ। ওপেন মাউথ মানে মুখটা খোলা রেখে। এখানে দেখো তরুণ একটা সৈনিক, সেই তরুণ সৈনিক শুয়ে রয়েছে, মুখ খুলে শুয়ে রয়েছে। আমরা এখানটাতে পাবো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর ইন ডাউট। এই প্রথমবার আমরা একটা ডাউটের মধ্যে পড়ছি। কেন? দ্য চার্মিং সেটিং ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা লিঙ্গার্স ইন আওয়ার মাইন্ড। প্রথমের যে চার্মিং যে একটা সিচুয়েশন, আমরা ফার্স্ট স্ট্যাঞ্জা যেটা পেলাম, প্রকৃতির অনুপম সৌন্দর্য আমাদের মনের মধ্যে কিন্তু লিঙ্গার উঁকি দিচ্ছে। বাট দ্য পিকচার অফ দ্য ইয়াং ওয়ারিয়র লাইং ওপেন মাউথ গিভস আস সাডেন জল্ট। একটা যেন হঠাৎ ধাক্কা দিল এইরকম এই সৈনিকটার এইখানে শুয়ে থাকাটা, মুখ খুলে রাখা। কেন না? এটা আমাদের একটা দ্য রিডার্স বিগিন টু ডাউট, সমস্যার মধ্যে পড়ে। দে আর কনফিউজড, দে আর ইন কনফিউজ স্টেট, একটা মানে কনফিউজ অবস্থার মধ্যে রয়েছে। দেখো ইট নট ক্লিয়ার ইজ দ্য পারপাস অফ দ্য স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের এটা ক্লিয়ার নয়, তবুও একটা সমস্যার মধ্যে, একটা কনফিউজের মধ্যে রয়েছে। তো আমরা বুঝতে পারি যে দ্য পোয়েট স্লোলি প্রিপেয়ার্স আস ফর দ্য প্রেডিসিয়ামেন্ট। চরম ঘটনার দিকে যেন কবি আমাদের প্রস্তুত করছেন আস্তে আস্তে করে। সেকেন্ড স্ট্যাঞ্জার মধ্যে দেখো ওপেন মাউথ। দেখো এই ওপেন মাউথ, এটাকে আমাদের বলেছিলাম তোমাদের যে যুদ্ধ বিরোধী কবি হিসেবে স্যাগফোর্ড স্যাসন, তিনি সেখানে বলছেন, স্যাগফোর্ড স্যাসন বলছেন এক জায়গাতে, সোলজার্স আর ড্রিমার্স, সৈনিকেরা স্বপ্ন দেখে। তাহলে এই সৈনিক কি সেরকম কোনো স্বপ্ন দেখছে? চোখ বন্ধ করে মুখটা খোলা রেখে শুয়ে রয়েছে, সেই কোনো স্বপ্ন দেখছে? দেখা যাক আমরা কবিতার শেষে কি পাই। এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড। পিলো, বালিশ, মেড অফ ফার্ন। ফার্ন, ইউ নো, ফার্ন অপুষ্পক উদ্ভিদ, যেটা সবুজ, নরম, ছোট সরু পাতার একটা যে গাছ, আমরা তাকে বলি ফার্ন। মানে যার এই পাতাগুলো মাঝখানে চেরা চেরা থাকে, ফার্ন বলা। সেই ফার্ন, তো বালিশটা তার তৈরি হয়েছে কিসের? ওই ফার্নে। অর্থাৎ বালিশ সেখানে কিছু ছিল না, মানে ফার্ন গাছগুলো, ওই নরম সবুজ গাছগুলো এমনভাবে আছে যেন মনে হচ্ছে বালিশ। আমরা যেমন কমফোর্টেবলি মানে ঘুমানোর জন্য বালিশ ব্যবহার করি, এখানে প্রকৃতি কি করেছে? সেই সৈনিকটা তো প্রকৃতির মধ্যে শুয়ে রয়েছে, প্রকৃতি তো মা, তাই প্রকৃতি কী করেছে? তার সন্তানকে সুরক্ষিত রাখার জন্য, ভালো রাখার জন্য, কমফোর্ট দেওয়ার জন্য যেন এখানে কবি দেখো রূপক হিসেবে নিয়ে চিত্রকল্পকে তুলে ধরেছেন কবি এখানে। তাই তিনি যেন ফার্ন যেন বালিশের মতো তার মাথায় আছে। দেখো সে বলছে যে সে শুয়ে রয়েছে একটা পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড। বিনিথ মানে আন্ডার বা নিচে, বিলো, হিজ মানে তার মানে কার? অফ দ্য সোলজার, সৈনিকটার, এর মানে মাথা, এবং তার মাথার নিচে যেন একটা ফার্নের বালিশ রয়েছে। asleep stretched in the heavy undergrowth, pale in his warm green sun-soaked bed. দেখো asleep, আমরা কবিতার শুরুতেই পেয়েছি asleep, স্লিপ মানে ঘুমানো। asleep যখন আমরা এই আর যোগ হয় সামনে, এই যোগ হয়, এটা আমরা একটা লং বা দীর্ঘ জিনিসটাকে বোঝাই। তাহলে asleep মানে এখানে দীর্ঘ ঘুম, এখানে বলতো asleep। দেখো ঘুমন্ত, দ্যাট মিনস আমরা ঘুমকেও তো বলি ডেড অফ দ্য ওয়ার্ল্ড, মানে সরি ডেড টু দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কাছে যেন মৃত। তাকে আমরা যখন ঘুমিয়ে যাই, মানে ঘুম আর ঘুম তো সেকেন্ডের, ঘুমানো মানেই তো আমরা বুঝতে পারি না পৃথিবীতে কী করছে, আর মারা গেলেও বুঝতে পারি না। তো এখানে দেখো ওই বলছেন কি asleep, একটা
একটা ঘুম, দীর্ঘ ঘুম। স্ট্রেসড, স্ট্রেসড ইনস্ট্যান্স বা ইউজ অফ এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ দেখো, স্ট্রেসড বিস্তৃত, দ্যাট মিনস এক্সটেন্ডেড। মানে আমরা যখন ব্যায়াম করি না, তখন ব্যায়াম ট্যায়াম করে দেখবে হাত পা ছড়িয়ে লম্বা হয়ে শুয়ে থাকতে হয়, স্ট্রেচ বলা, স্ট্রেচিং করা মানে হাত পা ছড়িয়ে একদম শুয়ে থাকা। এখানে সেরকম করেই শুয়ে রয়েছে, স্ট্রেচড ইন দ্য হিভি আন্ডারগ্রোথ। হিভি, হিভি মানে এখানে কিন্তু ভারী নয়, এখানে হিভি মানে হচ্ছে ডেন্স, একটা ঘন বা গভীর, যেখানে ঘনই হবে। ডেন্স আন্ডারগ্রোথ, আন্ডারগ্রোথ মিনস বুশ, ঝোপঝাড়। তাহলে সে ঘুমিয়ে রয়েছে একটা দীর্ঘ ঘুম, হাত পা ছড়িয়ে রয়েছে কোথায়, হেভি একটা ভারী, সরি ঘন ঝোপের মধ্যে। তাহলে ঘন ঝোপের মধ্যে হাত পা ছড়িয়ে শুয়ে রয়েছে, মাথাতে রয়েছে কি তার ফার্নের বালিশ। পেল, পেল দ্যাট মিনস কালারলেস, বিবর্ণ, ব্লাডলেস আমরা যাকে বলি, পেল বিবর্ণ। দেখো এই যে বিবর্ণতা আমরা পেলাম এখানে, চার্লস ল্যাম্ব, এগুলো মনে রাখবে, চার্লস ল্যাম্ব তার বন্ধু হ্যাজলিটকে বলছিল একটা সময়, নো ইয়াং ম্যান নেভার থিংস হি শ্যাল ডাই। মানে এটা কি দাঁড়াচ্ছে, নো ইয়াং ম্যান এভার থিংস হি শ্যাল ডাই, কোনো যুবক মানুষ কখনোই ভাবে না যে সে মরবে। এখানেও দেখো যেন তার এই বিবর্ণতা, তার এই শুয়ে থাকা, এটা যেন ওই রকমই একটা বিষয়কে এখানে যেন উপস্থাপিত করছে। দেখো বিবর্ণ হয়েছে, কীটা বিবর্ণ হয়েছে, ইন ইজ ওয়ার্ম গ্রিন সান সোকড বেড। দেখো এই সবগুলোতেই কিন্তু সজীবতা ছিল, প্রাণ ছিল, প্রাণের প্রতীক ছিল, শুধু তার মধ্যে বিবর্ণতা চলে এসছে। সবগুলোতেই কিন্তু সজীবতা রয়েছে। দেখো ওয়ার্ম মানে উত্তাপ, গ্রিন সবুজ, সানসোকড সূর্যের, সানসোকড মানে জানি যে মানে একটা সূর্যের আলোতে চোবানো একটা বিছানা, এই সবগুলোই কিন্তু জীবনের প্রতীক, কিন্তু সেগুলোতেও সে কি বিবর্ণ বা পেল। এখানে দেখো ওয়ার্ম মানে একটা উষ্ণ পেলাম, মানে অ্যানিমেটিং, এমব্রেসিং বা লাভিং কিছু একটা, গ্রিন সবুজ, সানসোকড, সানসোকড আমরা কবিতাতে অনেকগুলোই অ্যালিটারেশান রয়েছে প্রথম থেকেই, এখানেও একটা অ্যালিটারেশানের ব্যবহার রয়েছে। দেখো সানসোকড মানে অ্যালিটারেশানটা হচ্ছে একই লেটার বা একই ওয়ার্ড যখন বারবার রিপিটেডলি বসে, বা তাকে আমরা বলবো কি অ্যালিটারেশান। এখানে সানসোকড মানে সানবেথড, অর্থাৎ সূর্যের আলোতে চোবানো একটা, বা সূর্যের আলোতে ভেজানো একটা বিছানা। এবার দেখো আমরা থার্ড স্ট্যান্জা, আমরা আবার সেস্টেড পার্টে আমরা চলে যাবো। এবার দেখো হিজ ফিট, তার পা, হিজ মানে আমরা দেখতে পাচ্ছি ওই সৈনিকের কথাই বলা হয়েছে, ফিট, ফিট মানে লেগস, তার পা। অ্যামং দ্য ফ্লাওয়ার্স, অ্যামং প্রিপোজিশন মিনস ইন, মধ্যে, তাহলে ফুলেদের মধ্যে তার পা। হি স্লিপস, সে ঘুমায়। দেখো দ্য পোয়েট রিপিটেডলি ইউজেস দ্য ওয়ার্ড স্লিপ, কেন, টু এক্সপ্রেস দ্য গ্রিম ট্র্যাজেডি অফ ওয়ার। কবি বারবার এই স্লিপ কথাটাকে ব্যবহার করেছেন, যে যুদ্ধের যেন একটা নির্মমতাকে বোঝানোর জন্য যেন বারবার বলছেন। দেখো বারবার স্লিপ স্লিপ করে বলছেন, হি স্লিপস, সে ঘুমোয়। হিজ স্মাইল, তার হাসিটা, ইজ হয়, লাইক অ্যান ইনফ্যান্টস, লাইক মানে মতো, কার মতো, অ্যান ইনফ্যান্টস, ইনফ্যান্টস মানে শিশু, একদম ছোটো বাচ্চাকে আমরা বলবো ইনফ্যান্ট, দুগ্ধপোষ্য শিশু আমরা যাকে বলি, মানে যে যারা চাইল্ড হয়নি তার আগের স্টেজটাকে আমরা বলবো ইনফ্যান্ট। চাইল্ড মানে 5 বছর যদি হয়, ধরো 3-4 বছর যদি আমরা চাইল্ড বলি, তার আগের যে স্টেজটা মানে 1-2 বছর সময়টাকে আমরা বলবো কি ইনফ্যান্ট স্টেজ। তো এখানে কি বলছে, সৈনিকটার হাসিটা কেমন, হিজ হাসি ইজ লাইক, সরি হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার হাসিটা যেন একটা শিশুর মতো, মানে সৈনিকের যে হাসি, স্মিত হাসি, সেটা যেন একটা শিশুর মতোই নিষ্পাপ। কীরকম, জেন্টল, এখানে জেন্টল মানে হচ্ছে ন্যাচারালি সফট। আর উইদাউট গেইল, উইদাউট মানে ছাড়া, গেইল মানে কপটতা বা ছলনা। এখানে দেখো মানে কপটতা বা ছলনা কী রকম, অ্যাপারেন্টলি গুড বিহেভিয়ার বাট উইথ এ হিডেন ইন্টেনশন টু ডিসিভ সামওয়ান। বাইরে দিক থেকে মনে হবে যেন ভালো ব্যবহার করছে, কিন্তু ভেতরে ভেতরে কাউকে প্রতারিত করার বা কাউকে ছলনা দেওয়ার একটা বিষয় থাকে। যেমন
শিশুরা দেখো কখনো করে না, তারা নিষ্পাপ হয়, তারা কাউকে ছলনা প্রতারণা করতে জানে না। এখানে এই সৈনিকটাও যেন সেরকমই একটা নিষ্পাপ বা ওই রকমই একটা মানে কঠোরতাহীন একটা হাসি নিয়ে তিনি আছেন। তারপর ইনফ্যান্ট প্রসঙ্গে ভিক্টর হুগো আমরা এই আমাদের যে কবি রিম্বার্ডকে বলেছেন ইনফ্যান্ট শেক্সপিয়ার, মানে শেক্সপিয়ারের শৈশব অবস্থা যেন হিসাবে তিনি রিম্বার্ডকে বলেছিলেন ভিক্টর হুগো, একজন ক্রিটিক। যাই হোক, দেখো এখানে কি বলছেন, হিজ স্মাইল ইজ লাইক এন ইনফ্যান্ট। তাহলে এইটা দেখো, এই যে ব্যাখ্যাটা তোমরা বিভিন্ন বইতে দেখতে পাবে, বিষয়টা রয়েছে এটাই যে দেশের জন্য প্রাণ দিয়েছেন, তো তাই তিনি এভাবে শুয়ে রয়েছে, তার মধ্যে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, হাসি রয়েছে, এরকম একটা যেন বিষয়টা রয়েছে। দেশের জন্য প্রাণ দিয়েছেন তাই তার গর্বে তার বুক ফুলে ওঠে, যেরকম একটা বিষয়। কিন্তু এই ব্যাখ্যাটি আমার মন মতো মনে হয়নি। কেন? রিম্বার্ড একজন যুদ্ধ বিরোধী কবি। তাহলে রিম্বার্ড যুদ্ধের এই যে গৌরবান্বিত, আমি প্রথমেই বলেছিলাম যুদ্ধকে নিয়ে গৌরবান্বিত কোনো বিষয় রিম্বার্ড বর্ণনা করবেন কি করে, বর্ণনা করা সম্ভব নয়। তাই এটা আমার ঠিক মনে হয়নি। তাহলে এখানে কি হওয়া উচিত, বা আমার যেটা চিন্তাভাবনাতে, আমরা উইলফ্রেড ওয়েনের একটা কবিতা, আমি উইলফ্রেড ওয়েন আগেই বলেছি, আর একটি কবিতা রয়েছে স্ট্রেঞ্জ মিটিং। ছোট্ট করে গল্পটা বলছি। স্ট্রেঞ্জ মিটিং গল্পটাতে দুজন পরস্পর দেশের সৈন্য দেখা হয়েছে, মানে এক দেশের সৈন্যের সঙ্গে অন্য দেশের সৈন্যের সঙ্গে দেখা হয়েছে। কোথায় না? নরকে। মানে যেটা যারা প্রতিপক্ষ দেশ ছিল, শত্রু দেশ ছিল, সেরকমই শত্রু দেশের এক সৈন্যের সঙ্গে অন্য সৈন্যের দেখা হয়েছে নরকে। তাই নরকে দেখা হয়েছে মানে তারা মারা গেছে। তাহলে একটা সৈন্য আগে মারা গেছে, অপর সৈন্যটা পরে মারা গেছে। তো আগে যে মারা গেছে, যখন পরে যে মারা গেল, যখন সে গেল নরকে, তখন তাদের দেখা হলো, তখন যে মারা গিয়েছে সে জানতে পেরেছে, সে চিনতে পেরে গেছে পরের জনকে। তখন সে বলছে, আই এম দ্য এনিমি ইউ কিল্ড মাই ডিয়ার। বলছে, আমি তোমার শত্রু ছিলাম প্রিয়, তুমিই আমাকে মেরেছিলে। সে বলছে, আমি প্রথমে বাধা দিয়েছিলাম, আমি প্রোটেক্ট করতে চেষ্টা করেছিলাম, তারপর আমার হাতগুলো শিথিল হয়ে এলো, যুদ্ধ করার ইচ্ছাটাই চলে গেল। এই যুদ্ধের কোনো শেষ নেই। দেখো, তাহলে যে সৈনিকটাকে ওই শত্রুপক্ষের সৈনিকটা মেরেছিল, সে প্রথমে মানে মৃত অবস্থাতে নরকে চলে এসছে। যাই হোক, আবার দেখো সেই সৈনিক ওই যুদ্ধের কারণে, নিশ্চয়ই কেউ না কেউ ওই যুদ্ধের কারণে অন্য কোনো সৈন্য ওই সৈনিককে মেরেছে। তাহলে যারা মারা গেছে তাদের দোষ কোথায়? এই যে বিষয়টা, এটাকেই বলছে না প্লেটো, এটাকে খুব সুন্দর করে বর্ণনা করেছেন। অনলি দ্য ডেড হ্যাভ সিন দ্য এন্ড অফ ওয়ার। মানে এই যুদ্ধের কোনো শেষ নেই। তাহলে যুদ্ধের শেষ কারা দেখতে পাবে? দ্য ডেড, যারা মৃত তারাই দেখতে পাবে যুদ্ধের শেষ। তাহলে মানে এই যুদ্ধের কোনো শেষ নেই। সাধারণ ছেলে মেয়েদের, যারা নিরীহ ছেলে মেয়েরা, তারা হচ্ছে যুদ্ধের নির্মমতার শিকার, যুদ্ধের ভয়াবহতার শিকার। তাই এখানে কবি বলছেন, দেখো মানে যেন মরে গিয়ে শান্তি। তাই দেখো এখানে হয়তো সেই সৈনিকটা কি আছে না, জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা থেকে তিনি মুক্তি পেয়েছেন। নইলে বেঁচে থাকলে যুদ্ধ করতে হতো, মারা গেছে, মুক্তি পেয়েছে, তাই তার মনের মধ্যে হয়তো এরকম একটা জেন্টল, একটা সৌম্য মূর্তি ফুটে উঠেছে। স্ট্রেঞ্জ মিটিংটা শেষ হচ্ছে এইভাবে। সেই সৈনিকটি, মানে দুইজন বন্ধু যারা নরকে গিয়ে, তারা বলছে, লেট আস স্লিপ নাও, চলো এবার আমরা ঘুমোই। তাহলে আমরা এতদিন ঘুমোতে পারিনি, যুদ্ধ করে মরেছি, চলো এখন আমরা ঘুমোই শান্তিতে। তাহলে এই মুক্তি যেন যন্ত্রণা থেকে মুক্তি। দেখো তারপর, নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। কি বলছেন? নেচার, একটা এক্সপ্রেশন অফ অ্যাড্রেস, কাউকে সম্বোধন করে বলার জন্য আমরা কথাটা ব্যবহার করি, নেচার। দেখো এখানে নেচার কিন্তু কোনো সাবজেক্ট নয়, এখানে নেচারটাকে ইম্পারেটিভ সেন্সে ব্যবহার করা হয়েছে, মানে নেচারকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এটাকে আমরা গ্রামারে বলা হয়, রেটরিকের একটা অলঙ্কার, বলা হবে কি অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি কি না, এটা একটা ফিগার অফ স্পিচ, যেখানে পোয়েট বা স্পিকার অ্যাড্রেস করে বা সম্বোধন করে কাকে না, কোনো অ্যাবসেন্ট পারসনকে, অনুপস্থিত কোনো লোককে, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে বা কোনো থিংকে, তখন তাকে আমরা বলবো কি অ্যাপোস্ট্রফি। এখানে সেরকমই একটা অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়েছে। দেখো
নেচারকে সম্বোধন করে বলা হচ্ছে এখানে, নেচারকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এখানে। দেখো নেচার কিপ হিম ওয়ার্ম। তাহলে কবি যেন একটা নেচারের প্রতি এখানে সৈনিকটার প্রতি যেন কবির একটা সফট কর্নার রয়েছে সৈনিকটার প্রতি। তাই বলছে হে প্রকৃতি, তাকে উত্তপ্ত রাখো, তাকে উষ্ণ করে রাখো। কেন? হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে। তাহলে তুমি উত্তাপ দাও, তোমার উত্তাপ দাও, তাকে ঠান্ডা লেগে যেতে পারে, ঠান্ডা থেকে সে মারা যেতে পারে, এরকম একটা বিষয়। যদিও সমস্ত বিছানা আমরা আগেই পেয়েছি উত্তপ্ত সূর্যের চোবানো বিছানা, তবুও সে ঘুমিয়ে রয়েছে। তাই তুমি তোকে আরও উত্তাপ দাও যাতে না ওর ঠান্ডা লেগে যায়। দেখো আমরা আবার লাস্ট বা কনক্লুডিং যে আমরা স্ট্যান্ডা, সেই কনক্লুডিং স্ট্যান্ডাতে আমরা যাব। দেখো, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস। দ্য হামিং, হামিং প্রেজেন্ট পার্টিসিপল, বাজিং, গুনগুন করছে এমন, গুঞ্জনরত। ইনসেক্টস, পতঙ্গগুলো। তাহলে গুনগুন করছে এমন পতঙ্গগুলো, ডোন্ট ডিস্টার্ব, ডিস্টার্ব মানে ব্যাহত করা, ডু নট মানে পারে না। তাহলে গুনগুনরত পতঙ্গগুলো ব্যাহত করতে পারে না কি? হিজ রেস্ট, তার বিশ্রামকে। তাহলে গুনগুনরত পতঙ্গগুলো তার বিশ্রামকে ব্যাহত করতে পারে না, মানে হিজ রেস্ট। রেস্ট মিনস টেক বা রেস্ট নিচ্ছে শান্তিতে, সে বিশ্রাম নিচ্ছে শান্তিতে। তোমরা যারা ফেসবুক ইউজ করো এখন নিশ্চয়ই জানো, কেউ মারাটারা গেলে তোমরা লিখে দাও রিপ, RIP। রিপ মিনস রেস্ট ইন পিস, শান্তিতে। এখানে তখন সেও যেন রেস্ট নিচ্ছে শান্তিতে, সেখানে গুনগুন করছে। যে পোকা গুনগুন, আমরা যে মাছি বা মশা যদি আমাদের যখন ঘুমিয়ে থাকলেও বা আমরা মোটামুটিভাবে একটু জেগে থাকলে যখন মাছি মশা আমাদের কানের কাছে গুনগুন করে, আমরা বিরক্ত হই না? এখানে বলছেন যে ওই মশাগুলো বা ওই রকম গুনগুন করছে এমন পতঙ্গগুলোও কিন্তু তার ঘুমকে ডিস্টার্ব করতে পারছে না, সে ঘোর ঘুমিয়ে রয়েছে। দেখো এখানে হি স্লিপস ইন সানলাইট, সে ঘুমোচ্ছে সূর্যালোকে। তাহলে সূর্যালোকে সে ঘুমোচ্ছে, মানে কবি এখানে বলছেন যে সূর্যের আলোতে যদি সে ঘুমোচ্ছে তাহলে সে খুব সুন্দরভাবে ঘুমোচ্ছে, মানে তাই মরতে পারে না, সূর্য তাকে মারতে পারে না। তো উইলফ্রেড ওয়েন তার ফিউটিলিটি কবিতায় বলেছেন কথাটা। দেখো, মুভ হিম ইন টু দ্য সান, gently its touch awake him once. If anything might rouse him now, the kind old sun will know. বিশ্বাস, যদি কেউ তাকে বাঁচাতে পারে সেটা সূর্য পারবে। তাই সে কি বলছে যে সে ঘুমোচ্ছে, হি স্লিপস ইন সানলাইট। দেখো কেমন আইরনি, সে ঘুমোচ্ছে। কবি বলছেন আইরনি, দেখো এখানে একটা দেখো, ঘুমোচ্ছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত তার বুকের উপর, যেন পরম নিশ্চিন্তে সে ঘুমোচ্ছে। খুব সুন্দর একটা বর্ণনা যদি দিচ্ছেন। দেখো এখানে একটা হাত যেন তার বুকের উপর রয়েছে, অ্যাট পিস, অ্যাট পিস। তাহলে ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, অ্যাট পিস, অ্যাট পিস শান্তিতে। দ্য সোলজার্স এনজয়েজ আনব্রোকেন পিস অফ ডেথ। এখানে পিস মৃত্যু, শান্তি, যে শান্তি চির শান্তি, সেই শান্তিতে সে রয়েছে তার বুকে হাতটা দিয়ে। ইন হিজ সাইড এটা ফ্রেজ, মিনস অন হিজ বডি বা অন হিজ বডি, তার শরীরে। দেয়ার আর 2 রেড হোলস। দেখো আমাদের যে হ্যালুসিনেশান ছিল, আমাদের যে দৃষ্টির ভুল ছিল, দেখার যে ভুল ছিল, সে ভুলটা এখানে ক্লিয়ার হয়ে গেল। দেখো কি বলছে, ইন হিজ সাইড মানেই বললাম অন হিজ বডি, তার শরীরে কি রয়েছে, দেয়ার আর 2 রেড হোলস, দুটো লাল গর্ত। 2 রেড হোলস, দুটো লাল গর্ত। এখানে ভয়াবহতার নির্দেশ করছে। ওয়ার ইজ নাথিং বাট দ্য ক্রুয়েল এক্সিবিশনস অফ হিউম্যান বেস্টিয়ালিটি। যুদ্ধ কিছুই নয়, যুদ্ধ একটা নির্মমতা। লাল দুটো গর্ত, এই লাল গর্ত মানে আমরা কি পেলাম? এই লাল গর্ত কথার অর্থ হচ্ছে দ্য মার্ক অফ টু ব্লাডি বুলেট, রক্ত ঝরা বুলেটের চিহ্ন। এখানে আমরা ইউজ অফ মেটানমি পেলাম। এই যে 2 রেড হোলস ইন্ডিকেটস মেটানমি। মেটানমিটা কি না, একটা জিনিস বলে যখন অন্য জিনিসকে বোঝানো হয় তখন তাকে আমরা মেটানমি বলি। এখানে দেখো একটা রেড হোলস বলছে আপাত দৃষ্টিতে, রেড হোলস কিন্তু মানে কি, যে ব্লাডি বুলেট, রক্ত ঝরা কোনো বুলেট। তাহলে তার শরীরে দুটো রক্ত ঝরা বুলেটের চিহ্ন। এবার আমরা ক্লিয়ার হলাম সৈনিকটা আর বেঁচে নেই। দ্য সৈনিক ডাজ নট এনজয়
দ্য বিউটি অফ নেচার, দ্য টেস্ট অফ লাইফ, জীবন, এই জীবন বা এই প্রকৃতি, এই সব কিছুর মধ্যে কিন্তু সৈনিক আর উপভোগ করতে পারবেন না। আমরা শুরুতে পেয়েছিলাম ভ্যালিটাকে কি পেয়েছিলাম, হলো, সেখানে ছিল গর্ত বা ফাঁকা, আবার শেষেও আমরা পেলাম হোলস, সেখানেও পেলাম গর্ত, ফাঁকা। তার মানে টোটাল সিস্টেমটাই একটা ফাঁকা, ওয়েস্টেজ অফ লাইফ। তো ভ্যালি অফ যে ভ্যালিটা আমরা ছিলাম, যে ভ্যালিটা একটা প্রাণের প্রতীক ছিল, সেই ভ্যালিটা পরিবর্তিত হয়ে গেল মৃত্যুর প্রতীকে। খুব সুন্দর একটি কবিতা, তোমরা বারবার প্র্যাকটিস করবে, তো কন্টিনিউর প্রিপারেশান, তোমাদের বেস্ট সবচাইতে ভালোটা দেওয়ার চেষ্টা করবে, বুঝতে পারবে। যদি যেখানে বুঝতে না পারবে সেখানে অবশ্যই জানাবে ফোন করে। ভালো থেকো, সুস্থ থেকো।